বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে। তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন। উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো। গার্ডিয়ান প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবরটা নিশ্চিত করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছেন। কারণ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন, আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন। বাংলাদেশে টানা 15 বছর প্রধানমন্ত্রীর পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রম শুরু হয়েছে। এরকম অবস্থায় গণমাধ্যম যেসব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে একটি হলো দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে টিউলিপ সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন। ৭,২০০ বর্গফুটের একটি জমি পেয়েছেন এরকম দাবি। এই দাবিটা দুদকের এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র ২ কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা, বেহাত করা, জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ ২ কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য ২ কোটি টাকা একটা বিশাল অভিযোগ এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। অভিযোগটা কি সেরকম হয়ে গেল না যে ৭,০০০ স্কোয়ার ফিটের একটা জায়গা, ক্ষমতা, প্রভাব, দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন? এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে দুদক ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না, মশা মারতে কামান দাগার মতো হয়ে গেল না? এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে, আমি বড় হয়েছি ব্রিটেনে, আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, সবই ব্রিটেনে। বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মীয়তার সম্পর্ক ছাড়া বাংলাদেশের মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটা বলার চেষ্টা করেছেন। এবং বাংলাদেশে বেড়ে না ওঠার কারণে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি এমন কথাও বলেছেন। টিউলিপের বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় তখন শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন। সেটারও ব্যাখ্যা তিনি বলেছেন যে শুধুমাত্র একজন পর্যটক হিসেবে তিনি সেই সময় সঙ্গে ছিলেন, এর বাইরে কিছু না। আপনারা তদন্ত করে প্রমাণ করতে পারলে সেটা খুবই ভালো। কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের একটাও এখন পর্যন্ত প্রমাণ হয়নি, সেটাও একটা বড় ব্যাপার। ব্রিটেন সরকারও তার পদত্যাগের পরেও তার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। অনেকে অভিযোগ করে থাকেন, অনেক অভিযোগই শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনেক সম্পদ টিউলিপের মাধ্যমে ব্রিটেনে পাচার করেছেন, সেই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি। চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন এই সাক্ষাৎ ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, যেমন তার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তার কিছু প্রশ্নের জবাব আছে, যা এই ভুল ধারণা দূর করতে সাহায্য করতে পারে। তিনি আরও লিখেছেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত 10 বছর ধরে পার্লামেন্টে হ্যামস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করে আসছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থ নেই। দেশটি আমার হৃদয়ের কাছাকাছি, কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, থাকি বা আমার ক্যারিয়ার গড়েছি। দুর্নীতি দমন কমিশনের সম্পর্কেই তিনি বলেছেন যে তারা যে ধরনের অভিযোগ করেছে সেই ভুল বোঝাবুঝির অবসান হবে প্রধান উপদেষ্টা যদি সময় দেন সেই সাক্ষাতে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবেন আদৌ? প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য? আমরা আগের ভিডিওতেও বলেছি যে শেখ পরিবারের বিভিন্ন টাকা পয়সা পাচার এই ধরনের ব্যাপারগুলো ব্রিটেনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই, ব্রিটেনে যেগুলো টাকা পাচার হয়েছে বলে আলোচনা হচ্ছে সেগুলো ব্রিটেনের সঙ্গে আলোচনা করার জন্যই তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। যখন এরকম উদ্দেশ্য, তখন টিউলিপ সিদ্দিকীকে অভিযোগ থেকে মুক্ত করার জন্য এত বেশি
আপ্যায়ন তার পক্ষ থেকে করা হবে কিনা সেটা একটা বড় বিষয়, কারণ আমার মনে হয় না যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতে রাজি হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে, যখন শেখ পরিবার এবং আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের যোজন যোজন দূরত্ব আমরা দেখছি। সেই ক্ষেত্রে শেখ পরিবারের কারো সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পরে তিনি যে ধরনের তার পক্ষের শক্তির কাছেই যে ধরনের সমালোচনার শিকার হবেন, সেই সমালোচনার দায় নিশ্চয়ই তিনি নিতে চাইবেন না। দর্শক, আপনার কি মনে হয়, টিউলিপ সিদ্দিকীর সঙ্গে কি তিনি দেখা করবেন, মিটিং করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ডক্টর ইউনূস সাহেব মান্যবর প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি তার শপথ ভঙ্গ করেছেন। তার শপথ অনুষ্ঠানে আমি ছিলাম। তিনি শপথ করেছেন অনুরাগ এবং বিরাগের বশীভূত হয়ে তিনি কোনো কাজ করবে না। কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন, একটি মাত্র কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দরকে তুলে দেওয়ার কথা বলেছেন, এটা তার অনুরাগ এবং জাতিকে এইভাবে তিনি আহ্বান জানিয়েছেন যে যারা এর বিরোধিতা করবেন তাদেরকে প্রতিহত করার জন্য। এটা তার বিরাগ। এই অনুরাগ এবং বিরাগের কারণে তিনি শপথ ভঙ্গ করেছেন। আমি মনে করি চট্টগ্রাম বন্দর নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে ভুল বোঝানো হয়েছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মাফিয়ারা তাকে ঘুরে ধরেছে, সেখানে অনেক স্বার্থ জড়িত। চট্টগ্রাম বন্দর অর্থায়নে নিউমনি কন্টেইনার টার্মিনাল নির্মিত হয়েছে আজকে থেকে 20 বছর আগে 950 কোটি টাকা খরচ করে। প্রায় 4000 কোটি টাকার যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রাম বন্দর বিশ্বের উন্নত বন্দরের সাথে পাল্লা দিয়ে তার অপারেশন চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর সম্বন্ধে কারো কোনো অভিযোগ নাই, না চট্টগ্রাম বন্দরের, না মন্ত্রণালয়ের, না কোনো ব্যবহারকারীর। কিন্তু হঠাৎ করে শেখ হাসিনার পদ্ধতিতে শেখ হাসিনার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূস সাহেব যে ভাষায় কথা বলেছেন, সেটা আমাদের কাছে কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। চট্টগ্রাম বন্দর কারো পৈতৃক সম্পত্তি নয়। চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের হাজার হাজার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের রক্তে এবং ঘামে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা কোনো অবস্থায় বিদেশিদের হাতে আমরা তুলে দিতে পারি না। কারণ এই চট্টগ্রাম বন্দরের এক পাশে রয়েছে বাংলাদেশের নিরাপত্তার অন্যতম ঘাঁটি বিএনএস ইশাখা, যেটা নেভেল হেডকোয়ার্টার, এবং সেখানে রয়েছেন একমাত্র সাবমেরিন ঘাঁটি। সুতরাং এরকম একটা স্পষ্টগত জায়গায় বিদেশিরা এসে কাজ করবেন, এটা আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। কারণ কোনো প্রয়োজন নাই। চট্টগ্রাম বন্দরের কিছুটা সীমাবদ্ধতা আছে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ ভিড়তে কমপক্ষে 24 ঘন্টা সময় লাগে, কারণ এটা জোয়ার ভাটার উপর নির্ভরশীল। এখানে 24 ঘন্টার আগে কোনোভাবেই একটা জাহাজ ভিড়তে পারে না। আবার জোয়ারের ছাড়া কোনো জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে পারে না। চট্টগ্রাম বন্দরের ড্রাফটের সীমাবদ্ধতার কারণে 9 মিটারের বেশি কোনো জাহাজ এখানে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতার কারণে 190 মিটারের বেশি কোনো জাহাজ এখানে ভিড়তে পারে না। চট্টগ্রাম বন্দরের যে ড্রাফট এবং সীমাবদ্ধতা, এটা বিশ্বব্যাপী স্বীকৃত। পৃথিবীর কোনো শক্তি এসে এটাকে পরিবর্তন করতে পারবে না, কারণ এটা একটা প্রকৃতিগত তত্ত্ব। এর বাইরে আমরা বলি যে নিউমরিং কন্টেইনার টার্মিনাল বাদ দিয়ে পতেঙ্গা থেকে টেকনাফ পর্যন্ত, পতেঙ্গা থেকে মিরসরাই পর্যন্ত সমুদ্র উপকূলে, সমুদ্রকে বাদ দিয়ে বেশি জাহাজ ভিড়তে পারে, বড় জাহাজ ভিড়তে পারে, বড় ড্রাফটে জাহাজ ভিড়তে পারে। যদি কেউ বন্দর তৈরি করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি নিউমরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে। নিউমরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনা করার মতো এই সক্ষমতা বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে। তারা প্রয়োজনে বিদেশি প্রযুক্তি ব্যবহার করে এটাকে আরও যদি উন্নতি করা দরকার হয় তাহলে করতে পারে। কিন্তু ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর পৃথিবীর যে কোনো বন্দরের সাথে তুলনায় সক্ষমতার পরিচয় দিয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং এখানে আপনার এই যে ডিপি পোর্ট ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, ডিপি পোর্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান হলো 5 নম্বরে। তার আগে দিয়ে চায়না হোল্ডিংস আছে, তার আগে দিয়ে অ্যাসিসন পোর্ট আছে, তার আগে দিয়ে কস্কো শিপিং আছে, তার আগে দিয়ে বাংলাদেশের মার্কস লাইন আছে। তারপরে এরা সারা পৃথিবীতে আপনার অপারেট করে। এখানে একটা কোম্পানিকে কোনো দরপত্র ছাড়া, আপনার কোনো প্রতিযোগিতা ছাড়া, কোনো নিয়ম নীতি ছাড়া, আপনার কোনো বিধিবিধান ছাড়াই আপনার দিয়ে দেবে। এর পরবর্তীকালে আইন কানুন নিয়ে অনেক রকমের জটিলতা সৃষ্টি হবে। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের কাছে পর্যাপ্ত তথ্য নাই। আমি ডক্টর ইউনূস সাহেব এবং যারা এটা নিয়ে কাজ করছেন তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা আমার সাথে বসুন, আপনারা আমাকে কনভিন্স করেন যে অন্য কোনো কোম্পানি এসে এর চাইতে ভালো কিভাবে করতে পারবে। চট্টগ্রাম বন্দরের যে নিউমরিং কন্টেইনার টার্মিনাল, এটা 4 লক্ষ মিটার। এখানে আর 1 মিটার জায়গাও বাড়ানোর কোনো সুযোগ নেই। এখানে 190 মিটারের বেশি জাহাজ আনার কোনো সুযোগ নেই। এখানে নয়
মিটার ড্রাফটের বেশি জাহাজ আনার কোনো সুযোগ নেই। আমরা তো বারবার বলছি আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়, আমরা বিদেশি বিনিয়োগের পক্ষে, কিন্তু বিদেশি বিনিয়োগ হতে হবে বিল্ড, অপারেট এবং ট্রান্সফার। তারা তৈরি করবেন, তারা অপারেট করবেন এবং একটা পর্যায়ে ট্রান্সফার করবেন, সারা পৃথিবীতে যেভাবে চলে। যাই হোক, আমরা আবারও বলছি সরকারকে, আপনি এইভাবে আপনার চট্টগ্রাম বন্দরকে ওই তথাকথিত আপনার বিশ্বের সেরা বলে একটা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেবেন, যে বিদেশি প্রতিষ্ঠানটা পরিচালিত হয় ভারতীয়দের দ্বারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন ভারতীয়রা এসে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে গেছেন, সুতরাং তাদের হাতে আমরা চট্টগ্রাম বন্দর তুলে দিতে পারি না। এই ব্যাপারে আমরা আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলব। আমরা কারো চক্ষু রাঙ্গানিকে ভয় পাই না, আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না, সাগরে পেতিসি শয্যা শিশিরিকে ভয়। আমরা ভয়কে জয় করেই চট্টগ্রাম বন্দর, বাংলাদেশের যে হৃৎপিণ্ড অর্থনীতি, এই হৃৎপিণ্ডকে আমরা কারো হাতে তুলে দেব না, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা সবাই ভালো থাকুন এবং এর বিপরীতে যদি কোনো যুক্তি থাকে সেই যুক্তি উপস্থাপন করুন। সস্তা আবেগে গা ফাঁসি দিয়ে দেশের অর্থনীতির ক্ষতি আপনারা করবেন মুখ না। ফসকে বিএনপি সত্য কথা বের করে ফেলেছে, সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে শীঘ্রই এক দফা ঘোষণা করবে বিএনপি। এক দফা বুঝেন, যে কোনো কথা নাই, ইউনূসকে পদত্যাগ করতে হবে। যেমন হাসিনার বিরুদ্ধে এক দফা মানে কি? পদত্যাগ করতে হবে। এক দফা শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ। আর রাজনীতিতে যখন বিরোধী দল বলবে এক দফা, তখন বলবেন যে সরকারের পদত্যাগ চাই। তাহলে বিএনপি আসলে কি চায়? ইউনূসের পদত্যাগ চায়, তারপরে 3 বছর মেয়াদী একটা তত্ত্বাবধায়ক সরকার চায়, অন্য কাউকে প্রধান উপদেষ্টা করে। ইউনূসকে প্রধান করেও যদি 3 মাস মেয়াদী, ইউনূসকে প্রধান করেও যদি 3 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার করে, এটা তো ইন্টারিম, এটা তো আর কেয়ারটেকার না। প্রফেসর ইউনূসকে প্রধান করেও যদি 3 মাস মেয়াদী কেয়ারটেকার গভর্নমেন্ট করার কোনো আলোচনা আসে, তাতেও বিএনপি রাজি হবে না। বিএনপির কথা হচ্ছে না, ইউনূসকে সরতে হবে। এটা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে না বা এখনো সামনে আনেনি, কিন্তু বিএনপি বক্তব্য এটাই। দর্শক, সামনে বুঝবেন, দেখবেন যে বিএনপি এটা স্পষ্ট করবে যে তারা ইউনূসের পদত্যাগ চায়। বিএনপি নেতা ইশরাক এটা বলে ফেলেছে। এখন ইশরাক হচ্ছে বিএনপির এখন বড় কার্ড। এই যে বিএনপি ইউনূস বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন করেছে ইশরাকের মাধ্যমে। অতএব ইশরাকের বক্তব্য ইম্পর্টেন্ট। ইশরাক জানেন, ইশরাক ওয়াকারের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার পরামর্শে আন্দোলন করেন, এবং তারেক রহমানের তো হবু মেয়ে জামাই বলা হয়ে থাকে। অতএব বিএনপি যেহেতু এক দফা ঘোষণা করতে পারে, এটা আমাদের জন্য একটা জরুরি সতর্কবার্তা। হাসিনা আমলেতে কোনো নাশকতা করতে পারেনি, আর তেমন কিছু করতে পারেনি, কিন্তু এবার ডক্টর ইউনূসকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন নাশকতা বিএনপি করতে পারে। যেহেতু সুসময় আছে, প্রশাসন তাদের কথায় চলে, বিভিন্ন স্যাবোটাজ করতে পারে। এটা হচ্ছে সতর্কবার্তা। এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি ইশরাকের। এই এক দফার অর্থ হচ্ছে ইউনূসের পদত্যাগের দাবিতে রাজদফা নামতে পারে, হুঁশিয়ারি দিয়েছে। এটাই হচ্ছে বিএনপি সবার বক্তব্য, কিন্তু সবাই বলে না, ইশরাকের মাধ্যমে বলিয়েছে। বাজারে ছেড়েছে, এখন রিয়াকশন দেখবে তারা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি বিএনপির ইশরাকের। এখন নির্বাচন, এক দফা মানে নির্বাচন দিতে হবে, ওটা না। এক দফা মানে ইউনূসকে সরে নির্বাচন দিতে হবে, ইউনূসকে সরে অন্য কাউকে এনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা হচ্ছে বিএনপির এক দফা। এটা আমি ব্যাখ্যা করে দিলাম। শুধু ভোটের অধিকার, ওটাকে এক দফা বলে না, আর ওটার হুঁশিয়ারি কিছু নেই। ওটা তো বিএনপি বলছেই। আর ওই তাদের ডিসেম্বরের নির্বাচন, ওইটি হচ্ছে তাদের এক দফা। এটা আদায় করতে ইউনূসকে সরানো লাগবে, এটা ওতপ্রোতভাবে জড়িত। ঈদের দিন এই ঘোষণা দিয়েছে, এবং মানুষ হাসাহাসি করছে ইশরাককে দেখে। একটা হচ্ছে যে নাগরিক, যেমন জামাত, শিবির, তারা পুরো ঢাকার শহরে বর্জ্য ব্যবস্থাপনায় হেল্প করেছে, ভলান্টিয়ারে কাজ করেছে, প্রশাসনকে সহযোগিতা করেছে, মানুষ প্রশংসা করেছে। জামাতের সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট যিনি বিভিন্ন জায়গার, তিনি এটা করেছেন। কিন্তু ইশরাক নিজেকে মেয়র দাবি করে বিভিন্ন জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা দেখতে গিয়েছেন, যে মেয়র এসেছে, মানে নিজেকে নিজে ভুয়া মেয়র দাবি করেন। আসলে তিনি লিগ্যাল মেয়র নন, এখন পর্যন্ত তাকে শপথ পড়ানো হয়নি। অর্থাৎ মেয়র এসেছেন এটা বলার কোনো লিগ্যাল রাইটস তার নাই। আইনের একজন শিশু ছাত্র এটা বুঝবে যে মেয়র হিসেবে কোথাও ইশরাক যেতে পারে না, অথচ তিনি যে পুলিশ টুলিশের মাঝে বড় চেয়ারে বসেন, যে মেয়র সাহেব এসেছে, নিজেকে বলেন মেয়র এসেছে, চেয়ার ছাড়ানো কেন, আমি মেয়র হিসেবে ঈদ জামাত ব্যবস্থাপনা দেখতে এসেছি। এই হচ্ছে ইশরাকের অবস্থা। দর্শক, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন, কিন্তু মেয়র ভাব নিয়ে করার কি দরকার ছিল? আপনাকে নিয়ে ট্রল হচ্ছে। কিন্তু আপনি যদি একজন নাগরিক হিসেবে জামাত শিবির যেভাবে করেছে ওইভাবে করতেন, সম্মান পেতেন, মানুষ প্রশংসা করত। জনগণের ভোটাধিকার অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে এক দফা দাবিতে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। এর আগে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়া বা পরিদর্শন এগুলো করেছেন। ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের বেশিরভাগ অংশীদার চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এটা আমরা বলেছি, গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল বিএনপি ছাড়া ডিসেম্বর নির্বাচন চায় না, শুধুমাত্র বিএনপি একা ডিসেম্বর নির্বাচন চায়, একটি মাত্র দল। আর বিএনপির সাথে আরো 6টা নামকাওয়াস্ত দল আছে, তারা ডিসেম্বর নির্বাচন চায়। কিন্তু দল বলতে যাদেরকে বোঝায়, যাদের জনভিত্তি আছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, এরা সবাই এরা কেউই ডিসেম্বর নির্বাচন চায়। এরা সংস্কার বিচার শেষে যৌক্তিক সময় নির্বাচন চায়। বিএনপির সাথে আছে 6টা, এমনকি গণ অধিকার পরিষদের স্ট্যান্সও ফাইনাল না, তারপরও গণ অধিকার পরিষদকে আমরা বিএনপির কাতারেই ফেলেছি। অথচ বলছে বেশিরভাগ